সবাই রেসপন্স পাঠিয়েছো, আমি খাতাগুলো দেখছিলাম। তো তোমাদের কয়টা প্রবলেম আছে। তো সবসময় চেষ্টা করবে কুইজ যখন তোমরা দিচ্ছ, বাড়িতে বসে দিচ্ছ, অনলাইনে খাতা পেন সব কিছু থাকছে তোমাদের পাশে। তো কোশ্চেন পত্র খুলবে, সেই সময় একটা অ্যালার্ম লাগাবে। সেটা 2 ঘন্টা 3 ঘন্টা তুমি যত সময় নেবে সেই অ্যালার্মটা লাগিয়ে রাখবে। তুমি মেজার করবে যে তুমি কতটা সময় নিচ্ছ। আর কোশ্চেন পত্রটা ভালো করে পড়বে। যেমন তোমাদের দেখো সেকশন 1-তে, আচ্ছা নেই, আমি দেইনি। তো প্রথমে 6টা কোশ্চেন আমাদের এমসিকিউ বেস কোশ্চেন, একটা কোশ্চেন সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো প্রথমে বলা যেতে হবে হাইয়েস্ট আয়োনাইজেশন এনথালপি। হাইয়েস্ট আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন কি না, একটা অ্যাটম ধরো এ, সেখান থেকে একটা ইলেকট্রন আমাকে বের করতে হবে, মাইনাস একটা ইলেকট্রন করে এ প্লাস করতে হবে। তো নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরছে। তো এই ইলেকট্রনটাকে আমাকে কি করতে হবে না, বের করতে হবে, বের করে ইনফিনিটিভে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটাকে আমাকে ওভারকাম করতে হবে, অ্যাট্রাকশন ফোর্স। আর সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল জেড এফেক্টে যত বেশি হবে তত অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে। কারণ এ বিকালসটা আমরা জানি, জেড এফেক্টিভ ই ইন্টু ই বাই আর স্কোয়ার। তাহলে ফোর্স হচ্ছে অ্যাট্রাকশন ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ স্কোয়ার বাই আর স্কোয়ার হয়। এটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, আর এনার্জি হলে 1/r হয়। তাহলে আমাকে দেখতে হবে জেড এফেক্টিভে কি চেঞ্জ হচ্ছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো আমরা যখন লেফট থেকে রাইটে যাচ্ছি তখন কি জেড এফেক্টিভ বাড়ছে, রাইট। জেড এফেক্টিভ বাড়লে অ্যাট্রাকশন ফোর্স বেশি হতে, ফ্লোরিনের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স বেশি হওয়ার জন্য সব থেকে বেশি কষ্ট হবে ইলেকট্রনটাকে বের করা। তার জন্য অ্যান্সার হওয়া উচিত ছিল এ, ফ্লোরিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে যখন তুমি আয়নিক এনার্জি বের করতে যাবে তখন তোমাকে জেড এফেক্টের সাথে সাথে তোমাকে হাফ ফিল্ড ফুল ফিল্ডও দেখতে হবে। চেষ্টা করো যে আমাদের আহ, তাহলে আমরা যেটা বলছিলাম যে কার্বন 2p2, নাইট্রোজেন 2p3, অক্সিজেন 2p4, আর ফ্লোরিন 2p5। আমরা কি বলেছিলাম, জেড এফেক্টিভ বাড়ার সাথে সাথে আয়নাইজেশন এনার্জি বাড়বে। তাহলে প্রথমে হওয়া উচিত ছিল কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। তো ফ্লোরিনের সব থেকে জেড এফেক্টিভ বেশি হওয়ার জন্য আয়নাইজেশন সব থেকে বেশি হবে। এবার কার্বন নাইট্রোজেনের যেহেতু 2p3, তার জন্য নাইট্রোজেন অক্সিজেনের সামনে চলে আসবে। এবার তুমি ডাটা থেকে দেখানোর চেষ্টা করো যে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি 1600, তারপর হচ্ছে নাইট্রোজেনের 1400, তারপর অক্সিজেনের 1300, তারপর হচ্ছে কার্বনের 1086। তাহলে সব থেকে বেশি হচ্ছে, এইটা হচ্ছে অর্ডার। আর তাহলে অ্যান্সার হবে আমাদের সব থেকে বেশি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি হচ্ছে আমাদের ফ্লোরিন। ফ্লোরিন 1600। সো অ্যান্সার হবে ডি। একে থেকে অ্যান্সার হবে ডি, বুঝতে পারলে। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেন যেটা বলা হয়েছে, কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডি। আচ্ছা, প্রথমে আমরা জানি সোডিয়াম, তারপরে জানি ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন। আমরা যখন এদিকে যাচ্ছি তখন জেড এফেক্টিভ বাড়ছে, তাহলে অ্যাটমিক রেডিয়াস কত হবে, কমবে। অ্যাটমিক আর কি হবে, কমবে। সব থেকে বলি কারেক্ট অর্ডার অফ অ্যাটমিক রেডি, তাহলে সিলিকনের সব থেকে ছোট হবে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। সোডিয়াম সব থেকে বেশি হবে, তাহলে সোডিয়াম সব থেকে বেশি হবে। দেখো একটাই অপশন দেওয়া আছে, অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার হবে, অপশন এ। সোডিয়াম সব থেকে বেশি হবে, বাকিগুলো তো মিলছেই না। তো এখান থেকে তোমরা ইজিলি এলিমিনেট করতে হবে, সোডিয়াম সব থেকে কম হবে, এটা ভুল। আর বুঝতেই পারছো সোডিয়ামের এত কম হওয়া তো কখনো সম্ভব নেই, কারেন্ট। তারপরে দেখো কোশ্চেন থ্রিতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট পজেস হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি, আচ্ছা, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তো প্রথমে যখন আমরা লেফট থেকে রাইটে যাবো, জেড এফেক্টিভ বাড়ার জন্য ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, রাইট। তাহলে সব থেকে বেশি হবে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপর হবে ফ্লোরিন সব থেকে বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বলেছে। আর উপর থেকে যখন আমরা যাবো তখনও ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, নিচের দিকে কমে, তাহলে ফ্লোরিন সব থেকে বেশি হবে। এবার ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা চেক করে নিচ্ছি। তাও ক্লোরিনের ভ্যালু হয় 4, 3.44,
আর ক্লোরিনের হয় 3.16, আর কার্বনের হয়, কার্বন কোথায়, কার্বন হচ্ছে 2.5। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। সব থেকে বেশি হাইস্ট ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিন। বুঝতে পারলেন? তার ডি হবে রাইট অ্যান্সার। এরপরে বলেছে দ্য কারেক্ট অর্ডার অফ ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি। একই রকম ভাবে এখানে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। আমরা প্রথমে আমরা এলিমেন্ট এবং তাদের ইলেকট্রন কনফিগারেশন লিখবো। 2s2, বোরন 2p1, তারপরে কার্বন 2p2, আর নাইট্রোজেন হচ্ছে 2p3। তো ফার্স্ট আয়োনাইজেশন অর্ডার লিখে দেখো, সব থেকে কম হবে বোরনের, সব থেকে কম হবে। তাহলে দেখো বোরনের একটা অপশন দিয়েছে, এই অপশনও দিয়েছে। সব থেকে কম হবে বোরনের, তাহলে এই অপশনটা কাটো, এই অপশনটা কাটো। বোরনের পরে কার্বনের হবে, তাহলে বোরনের পরে দেখো কার্বন হবে, তাহলে এই অপশন সি হবে 4-এর জায়গায়। বোরনের পরে কার্বন, বেরিলিয়াম। আচ্ছা দেখো আমরা কি বলেছিলাম যে ওয়ান এলিমেন্ট জাম হবে, ওয়ান এলিমেন্ট জাম হলে বেরিলিয়াম সামনে আসবে, বোরনের আগে বেরিলিয়াম আসবে, বেরিলিয়াম আগে কার্বন, কার্বন আগে নাইট্রোজেন আসবে। তাহলে অ্যান্সার হবে আমাদের, এটা যেহেতু ফুলফিল ইলেকট্রন কনফিগারেশন, তার জন্য কি হবে, এটা বোরনকে টপকাবে কিন্তু কার্বনকে টপকাতে পারবে না, কারণ আমরা ওয়ান এলিমেন্ট জাম্প পড়েছিলাম যে একটা এলিমেন্টকে জাম্প করতে পারবে, তার জন্য বেরিলিয়াম। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এনার্জি হবে সব থেকে, আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি হবে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন তো হাফ ফিল, তার সব থেকে জেড এফেক্টিভ বেশি এখানের মধ্যে। তারপরে কার্বন হবে, তারপরে বোরনকে টপকে বেরিলিয়াম ঢুকে যাবে, কারণ বেরিলিয়ামের ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে বেরিলিয়াম আগে চলে আসবে। 4 দাগের এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো 5 দাগে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লার্জেস্ট অ্যাটমিক রেডি। সোডিয়াম, আচ্ছা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, একই কোশ্চেন দেওয়া হয়েছে, সিলিকন। তাহলে সোডিয়াম হচ্ছে লার্জেস্ট অ্যাটমিক রেডি, হচ্ছে সোডিয়াম। 5 দাগের হচ্ছে এই হবে সঠিক অ্যান্সার। দ্য ইলেকট্রন গেইন এনথালপি মোস্ট নেগেটিভ মানে সব থেকে কার বেশি ইলেকট্রন নেগেটিভ, সব থেকে কার বেশি ইলেকট্রন গেইন এনথালপি বেশি। ক্লোরিন হবে না, ক্লোরিন পড়েছি আবার কি। 6 দাগে হবে অ্যান্সার বি, ক্লোরিনের সব থেকে বেশি হবে, তার কারণ ক্লোরিনের সাইজ বড়। তো ক্লোরিন থেকে একটা ইলেকট্রন নিয়ে সিএল মাইনাস করলে সে হ্যাপিলি একটা ইলেকট্রনকে রেখে দিতে পারবে, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, কিন্তু এফ মাইনাস হলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, রিপালশন ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের কারণে এটা স্টেবল না, নট স্টেবল ইন কম্পারিজন টু সিএল মাইনাস, তার জন্য এটা বেশি বেশি সহজ, বেশি ইলেকট্রন এনার্জি ইউজ করবে। এবার সেকশন বি তে দেখছো যে তোমাদেরকে বলা হয়েছে যেখানে একের বেশি অপশন রাইট অ্যান্সার হবে। তাহলে দেখা যাক তোমরা কতগুলো ঠিক করেছো, আমরা দেখছি। তো আর দুটো, প্রত্যেকটা কোশ্চেনের মাত্র 2, তাহলে একটা অ্যান্সার যদি তুমি নেগেটিভ থাকে, আমি এখানে নেগেটিভ দেইনি, কিন্তু নেগেটিভ থাকবে তোমাদের জি এবং নিটের, তোমার চেক করতে হবে, তো আমি চেক করে বলে দেবো। আর এখানে কিন্তু তুমি 3টে সঠিক অ্যান্সার হবে, তার মধ্যে 2টো ঠিক করেছো আর একটা হয়তো তুমি দাওই নি, দুটোর জন্য কোনো নাম্বার পাবে না। সঠিক হলে সঠিক নাম্বার পাবে, দুটোর জন্য কোনো হাফ ডিস্ট্রিবিউটের মার্ক পাবে না। কোশ্চেন 7-এ দেখো বলছে অ্যামং দ্য ফলোইং হুইচ স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কোনটি সঠিক। জেড এফেক্টিভ জেনারেলি ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড, একদম সঠিক কথা। জেড অ্যাক্রস পিরিয়ড বরাবর যদি তুমি যাও লেফট থেকে রাইট, রাইট, লেফট থেকে তুমি রাইটে যাও, তাহলে তোমার কি জেড এফেক্টিভ বাড়বে, সঠিক কথা। তার জন্য প্রথমে অপশন এ হবে কারেক্ট। Shading by inner cell electron reduces Z effective. Shading by inner cell electron reduces Z effective, right? তারপরে দেখো 7 দাগে প্রশ্ন হচ্ছে Z effective remains exactly constant across a period. Z effective remains exactly constant across a period. Z effective influences atomic size. এটাও ঠিক। আচ্ছা, Z effective remains exactly constant across a period. ওকে সরি কি ভাবছি, এটা ভুল। জেড এফেক্ট রিমেন্স এক্স্যাক্টলি কনস্ট্যান্ট অ্যাক্রস এ পিরিয়ড, না জেড এফেক্ট তো বাড়ে, পিরিয়ডটা বলে দিয়েছে প্রথমে। তাহলে সঠিক অ্যান্সার হবে এ বি ডি, 3টে সঠিক অ্যান্সার। তো যারা 3টে ঠিক করেছে তাদেরকে মার্কস দেওয়া হবে, যারা 2টো ঠিক করেছে তা সরি কোনো মার্কস নেই।
আর তিনটের সাথে সাথে যদি তুমি আরেকটা অপশন রংটাও যদি করে দাও তাহলে ভুল। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট স্লিটিং এফেক্ট আর কারেক্ট? ইনার ইলেকট্রন প্রডিউসেস সিডিং, রাইট। তবে স্লিটিং জেনারেলি ইনক্রিজ ডাউন এ গ্রুপ, একদম সত্য কথা। ইনার ইলেকট্রন বাড়লে স্লিটিং বাড়বে। ভ্যালেন্স ইলেকট্রন কমপ্লিটলি সিলস ইচ আদার, ভ্যালেন্স ইলেকট্রন কমপ্লিটলি সিলস ইচ আদার, না কমপ্লিট সিল করে না, কারণ ভ্যালেন্স ইলেকট্রন বলতে লাস্ট সেলের যে অরবিটালটা, সব থেকে আউটার সেলের যে অরবিটালটা, তো টিচার যদি এখান থেকে পড়ায় সবাই তো কাছাকাছি সেম ডিস্টেন্স আছে না, সম্পূর্ণ সিল করতে পারবে না কারণ সবাই সেম ডিস্টেন্সে আছে। আর সিলিং এফেক্ট আয়নাইজেশন এনার্জি, রাইট। তাহলে অ্যান্সার হবে এ, বি, ডি। এরপর 9 কোশ্চেনটা দেখো, জি ওকে, হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ জেনারেলি ইনক্রিজ অ্যাক্রস পিরিয়ড? অ্যাক্রস পিরিয়ড, লেফট থেকে রাইটে যাও। লেফট থেকে রাইটে গেলে কোন কোনগুলো বাড়বে? আয়নাইজেশন এনথালপি ইনক্রিজেস বলে দিয়েছে, ইনক্রিজ ভালো করে পড়বে, ইনক্রিজ বলে দিয়েছে, লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি একদমই বাড়বে। অ্যাপেটিক নিউক্লিয়াস চার্জ বাড়বে। অ্যাটমিক রেডিয়াস বাড়বে না, অ্যাটমিক রেডিয়াস কমবে। তাহলে এখানে হবে এ, বি, সি। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? আচ্ছা, অ্যাটমিক রেডিয়াস জেনারেলি ডিক্রিজ অ্যাক্রস এ পিরিয়ড, একদম সত্য কথা। অ্যাটমিক রেডিয়াস জেনারেলি ডিক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড, লেফট থেকে রাইটে যাও। অ্যাটমিক রেডিয়াস কি হয়? ডিক্রিজ করে। আয়নাইজেশন এনথালপি জেনারেলি ডিক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড, ভুল। বাড়বে, আয়নাইজেশন এনার্জি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি ডিক্রিজেস ডাউন এ গ্রুপ বলছে, ডাউন। ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে, এটা একদম সত্য কথা। সি, সিরিনেভিটি জেনারেলি ইনক্রিজ ডাউন এ গ্রুপ, সত্য কথা। এ, সি, ডি। বুঝতে পারলে? তাহলে এটাই ছিল আমাদের কুইজের অ্যান্সার। এখানে সব থেকে যেটা তোমাদেরকে প্রথমবার এমএসকিউ করালাম, তো সেটা বুঝতে পারলে যে এমএসকিউতে 3টে অপশন বা 4টে অপশন বা 2টো অপশন, যেটাই অ্যান্সার সঠিক হোক না কেন, তুমি যদি একটা ভুল করে আসো পুরোটাই ভুল। আর এটাই হচ্ছে ব্যাপার, র্যাঙ্ক ডিফাইন এখানেই হয়, কারণ তুমি 3টে প্রশ্ন 3টে সঠিক অ্যান্সার মধ্যে 2টো করেছো, তোমার মনে হচ্ছে আমি তো 2টো ঠিক করেছি, না, কোনো ক্রেডিট নেই, পুরোটা ঠিক করতে হবে। বাট যাই হোক, আমরা পরের পরীক্ষার পরের কুইজটা আরো ভালো করে গাইডলাইন্স গুলো তোমাদেরকে দেখাবো, যে অ্যাকচুয়ালি নিট জিতে টোটাল গাইডলাইন গুলো কি থাকে, নেগেটিভ মার্কিং কিরকম হয় সেটা পরে আমরা কুইজে দেখাবো, নেগেটিভ মার্কিং কিরকম হয়। আর এরপর থেকে আমরা কেমিক্যাল বন্ডিং শুরু করব। তো আমরা অলরেডি তোমাদের কেমিক্যাল বন্ডিং এ অনেকটা জিনিস পড়ে দিয়েছিলাম শুরুর দিকে, তো আমরা সেগুলো আবার রিপিট করব। আর চেষ্টা করো তোমরা কেমিক্যাল বন্ডিংটা ভালো করে ক্যাচ আপ করতে, কারণ তোমাদের বন্ড অর্ডার, হাইব্রিডাইজেশন, এমওটি আর লুইস স্ট্রাকচার বা এই কমন যে কয়টা জিনিস পড়াবো সেগুলো তোমাদের প্রতিটা এক্সামে থাকবে। জি নিট, ডাব্লিউবিজি, সে এগ্রিকালচার, যাই এক্সাম দাও সব জায়গায় প্রশ্ন আসবে। আর এই জায়গাগুলো কিন্তু হাইব্রিডাইজেশন, বন্ড অর্ডার, বন্ড লেন্থ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড স্ট্রেংথ, এগুলো কিন্তু বারবার আসবে। তো এই চ্যাপ্টারতে আমরা সবকিছু কভার করার চেষ্টা করবো। আর সবকিছু পড়াবো না, কেমিক্যাল বন্ডিং এ আমরা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আর যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের ফিউচারে লাগবে সেগুলো কিন্তু ভালো করে ডিসকাস করবো। তাই শুরু থেকে লুইস স্ট্রাকচারটা ভালো করে শিখবে, হাইব্রিডেশনটা ভালো করে শিখবে, স্টেরিক নাম্বার বেস করে। স্টেরিক নাম্বারটা এখন তোমাকে শিখতেই হবে। তুমি যদি অন্যভাবে ফর্মুলা মনে করে হাইব্রিডেশন বের করতে চাও সেটা কিন্তু পরে তোমার কাজে লাগবে না। তাহলে স্টেরিক নাম্বারটা এখনই শিখতে হবে। লুইস স্ট্রাকচার বের করো, সিগমা বা লোড বের কাউন্ট করো, স্টেরিক নাম্বার বের করো, হাইব্রিডেশন ডান।